আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইজি পাঠশালার পক্ষ থেকে। আমি আছি নুসরাত জাহান। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রি সিরিজ নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা সেটার 1.6 করতে যাচ্ছি। তাহলে আমরা আজকে কি জানতে যাচ্ছি সেটা হচ্ছে রসায়ন পরীক্ষাগারে অর্থাৎ ল্যাবরেটরিতে ব্যবহার এবং পরীক্ষাগারে বিভিন্ন ব্যবহার করা হবে এরকম যন্ত্রপাতি ব্যবহারে সতর্কতা গ্রহণ। ঠিক আছে, তাহলে আমরা দেখি। এখন আমরা যদি একটু আসি, দেখা যায় বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা করা হয়, যেখানে সেটাকে বলা হয় পরীক্ষাগার এবং গবেষণাগার। অর্থাৎ এমন একটা জায়গা যেখানে আমরা বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করব এবং এটা ফলাফলে আসবো, সেটাই হচ্ছে আমাদের পরীক্ষাগার বা গবেষণাগার। এবং সেটা যদি হয় রসায়ন রিলেটেড, তাহলে আমরা তাকে বলবো রসায়ন গবেষণাগার। ওকে, তাহলে এখন এখানে লেখা আছে রসায়নের পরীক্ষা নিরীক্ষা বা গবেষণা করা হয় তাকে বলা হয় রসায়ন পরীক্ষাগার বা রসায়ন গবেষণাগার, অর্থাৎ কেমিস্ট্রি ল্যাবরেটরি। তাহলে আমরা মূলত ফার্স্ট অফ অল ল্যাবরেটরি নিয়ে এবং কেমিস্ট্রি ল্যাবরেটরি নিয়ে হালকা পাতলা জানলাম। এখন আসি পরে, আমরা কিন্তু সবাই জানি যে একটা ল্যাবে যখন আমরা কাজ করবো তখন অবশ্যই কী হবে, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এবং বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ নিয়ে আমরা কাজ করবো, যেহেতু এটা আমাদের একটা কেমিস্ট্রি ল্যাবরেটরি। সেখানে থাকবে অ্যাসিড, ক্ষার, বিভিন্ন ধরনের লবণ ইত্যাদি ইত্যাদি। এখন দেখা যাচ্ছে এসব যে পদার্থগুলো আছে এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য সবগুলো কি উপকারী হবে না। কিছু হতে পারে আমাদের ক্ষতিগ্রস্ত করবে, কিছু আমাদের কি করবে, আমাদের জামা কাপড়কে নষ্ট করে দিতে পারে, দাগ করে দিতে পারে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেন আমরা আমাদের শরীর, জামা কাপড় এবং বাকি সব কিছুর খেয়াল ঠিকমতো রাখতে পারি। এটার জন্য আমাদের এই পাঠটা ইনক্লুড করা হয়েছে। এখন যেটা বলছিলাম যে আমাদের কিন্তু কি থাকবে, বিভিন্ন বিস্ফোরক পদার্থ থাকতে পারে, অ্যাসিড থাকতে পারে, লবণ, ক্ষার এবং আরও অনেক কিছু। সেক্ষেত্রে যেন আমাদের শরীরের সরাসরি কোনো ক্ষতি না হয়, এটার জন্য আমাদের কিছু এক্সট্রা কেয়ার রাখতে হবে। যেমন আমাদের কি পরিধান করতে হবে, অ্যাপ্রন। এটা আমরা এখনই পাবো। এখন এই যে আমরা অ্যাপ্রনের কথা বলছি, এছাড়া আমাদের ব্যবহার করা লাগে কি কি, আমাদের অ্যাপ্রন ব্যবহার করা লাগে, সেফটি গগলস ইউজ করা লাগে, আমাদের গ্লাভস পরা লাগে এবং আমাদের মাস্ক ব্যবহার করার প্রয়োজন হয়। এখন এই যে আমরা অ্যাপ্রন ব্যবহার করছি, অ্যাপ্রনের লেন্থটা কেমন হবে, অ্যাপ্রনের হাতাটা কত বড় হবে, এটা কিন্তু আসতেই পারে একটা এমসিকিউতে যে হ্যাঁ আমাদের কেমিস্ট্রি ল্যাবরেটরিতে একটা অ্যাপ্রন হাতা কতটুকু হবে, হাতের কবজি পর্যন্ত, নাকি হচ্ছে ছোট হাতা হবে, নাকি হাতা কাটা হবে, বিভিন্ন অপশন। আমরা কিন্তু এই একটা সিম্পল ইজি জিনিস নাও পারতে পারি, যেন আমাদের অলওয়েজ জানতে হবে যে এই ক্ষেত্রে এই যে অ্যাপ্রনের হাতাটা কি হবে, কবজি পর্যন্ত হবে এবং এটার হাইটটা হবে একটা মানুষের হাঁটু পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত হলে একদম পারফেক্ট। ওকে, তাহলে আমরা অ্যাপ্রনটা কেন পরছি, যেন আমাদের শরীরে সরাসরি আমাদের হাতে, পায়ে, ত্বকে এবং জামা কাপড়ে যেন এসব অ্যাসিড, ক্ষার এবং অন্যান্য পদার্থ যেটা আমরা ব্যবহার করবো বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টে ল্যাবরেটরিতে, আমরা যেন সেটা সংস্পর্শে না আসি। এবং এরপর সেফটি গগলস, এটা কেন ব্যবহার করব, দেখা যাবে কিছু কিছু এক্সপেরিমেন্টে এমন পদার্থ ব্যবহার করা হয় যেটা হচ্ছে বিস্ফোরক এবং কিছু কিছু পদার্থ উদায়ী হয়, সেগুলো যেন আমাদের চোখে প্রবেশ না করে, কোনো ক্ষতিসাধন না করে, এই জন্য আমরা সেফটি গগলস ইউজ করব। তারপরে আছে গ্লাভস। আমরা গ্লাভস ইউজ করব কেন, অবশ্যই আমরা হাত দিয়ে আমরা বিভিন্ন ধরনের বিকার ধরবো, গ্লাস রড ইউজ করব, সেগুলোর ক্ষেত্রে যেন অ্যাসিড বা কোনো ধরনের ক্ষার আমাদের হাতে সরাসরি না পড়ে, এটার জন্য আমরা সেফটি গগলস ব্যবহার করব। এরপর আছে মাস্ক, একই কথা, কোনো উদায়ী পদার্থ বা পাউডার জাতীয় কোনো পদার্থ যেগুলো সহজে আমরা নিঃশ্বাসের মাধ্যমে, প্রশ্বাসের মাধ্যমে কি করতে পারি, আমাদের শরীরে যেতে পারে, আমাদের ক্ষতি করতে পারে, সেক্ষেত্রে আমরা সেগুলোকে অ্যাভয়েড করার জন্য মাস্ক ব্যবহার করব। তাহলে আমরা কি কি ব্যবহার করবো আমরা জানতে পারছি। এখন এই যে অ্যাপ্রনের লেন্থ নিয়ে কথা বললাম, অ্যাপ্রনের কালারটা কেমন হবে, এটা নীল গোলাপি হবে, অবশ্যই না, অ্যাপ্রনটা হবে সাদা রঙের। কি হবে, সাদা রঙের। এবং আমরা যেটা বলছিলাম যে লেন্থ কত হবে, অ্যাপ্রনের হাতা হবে হাতের কবজি পর্যন্ত এবং এটা হবে লম্বাই হাঁটুর নিচ পর্যন্ত। তাহলে আমরা লম্বা এবং হাতার মাপটা জানতে পারলাম। তাহলে আমরা এই পরে যাই। আচ্ছা, এখন দেখা যায় যে
আমরা অনেক পদার্থের সংস্পর্শে আসতে পারি, কিন্তু আমরা হয়তো বা জানিই না যে সেগুলো কেমন ধরনের। তখন দেখা যায় সেসব পদার্থের যে বোতল বা মোড়ক থাকে তার গায়ে কিছু চিহ্ন থাকে। এই চিহ্নগুলো দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এটা আসলে কেমন ধরনের পদার্থ, এটার ক্যারেক্টারিস্টিক কী এবং কিভাবে আমরা এর থেকে প্রতিরোধ অবস্থা থাকতে পারবো। এটার জন্য আমাদের অবশ্যই এই সাইনগুলো জানতে হবে। এগুলো নিয়ে আমরা এখন জানতে যাব। এখন কিছু যে সাংকেতিক চিহ্ন রয়েছে, এই সাংকেতিক চিহ্নগুলো আমাদেরকে কি বোঝাবে, যে পদার্থের সকল ঝুঁকির মাত্রা এবং সাবধানতা। এখন এই যে চিহ্নগুলোর কথা বলছি, এটা আসলে কিভাবে সিলেক্ট করা হলো যে এই চিহ্নটাই হবে? ব্যাপারটা হচ্ছে এটা আসলে গ্লোবালি ডিসাইড করা হয়েছিল, এটা সার্বজনীন ব্যবস্থায়, যে না এটা দিয়ে সবাই বুঝবে যেটা বিস্ফোরক, এই চিহ্ন দিয়ে সবাই বুঝবে যেটা হচ্ছে কি অত বেশি বিষাক্ত না বা কম, আবার কি পরিবেশের জন্য ক্ষতিকর, আবার কি হতে পারে উদায়ী, উত্তেজক, বিভিন্ন ধরনের। এটাকে আমরা বলছি এই যে সর্বজনীন নিয়মটা হচ্ছে গ্লোবালি হারমোনাইজড সিস্টেম, অর্থাৎ GHS, গ্লোবালি হারমোনাইজড সিস্টেম। এটার ফুল ফর্মটা আমরা মনে রাখবো। ওকে, আমরা কিছু সাংকেতিক চিহ্ন পাচ্ছি এবং তার পাশে উদাহরণ সহ তার ঝুঁকি সম্পর্কে বলা আছে। একদম শুরুতে আমরা আসি, এই যে দেখা যাচ্ছে একটা ইমেজ, এটা দ্বারা বিস্ফোরক পদার্থ বোঝানো হচ্ছে। ইংলিশে লেখা আছে এক্সপ্লোসিভ সাবস্টেন্স, বিস্ফোরক পদার্থ। দেখা যাচ্ছে একটা বিস্ফোরণ ঘটলে যেরকম হবে ঠিক তেমনই ইমেজটা। এখন এটা নিয়ে আসলে কি বলে, অবশ্যই আমাদের কি করতে হবে, এটা নিয়ে আমাদের কনসার্ন থাকতে হবে যে না এখানে একটা বিস্ফোরক পদার্থের চিহ্ন দেওয়া, সাবধানে রাখতে হবে বোতলটা বা মোড়কটা যে বক্সে আছে সেটা সাবধানে রাখতে হবে, সাবধানে উঠাতে হবে এবং খুবই সাবধানতার সাথে কাজটা আমাদের করতে হবে। এই যে লেখা আছে পদার্থ থেকে, এই চিহ্ন বিশিষ্ট পদার্থ থেকে খুব সাবধানে থাকতে হবে। এসব পদার্থ ব্যবহারের সময় মনে রাখতে হবে এসব পদার্থে আঘাত লাগলে বা আগুন লাগলে প্রচণ্ড বিস্ফোরণ হতে পারে, যার জন্য শরীরের এবং ল্যাবরেটরিতে মারাত্মক ক্ষতি হতে পারে। তাই এই দ্রব্যগুলো খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে। এবং সেগুলো কোনগুলো? একটা হচ্ছে TNT, জৈব পারঅক্সাইড, নাইট্রোগ্লিসারিন। তাহলে এই তিনটি হলো কি বিস্ফোরক পদার্থ। তাহলে আমরা কিন্তু কি জানলাম, সাইনটা দেখলাম, সাইনটা দিয়ে কি বোঝায় সেটা বুঝলাম এবং কিছু উদাহরণ জানলাম এবং কিভাবে হ্যান্ডেল করব এটাও আমরা জানলাম। কোশ্চেনটা হচ্ছে এখান থেকে প্রশ্নটা আসবে কিভাবে। মেইন কথা একভাবে আসতে পারে যে ইমেজ দেওয়া থাকবে, বলা থাকবে যে এটা দ্বারা কোন ধরনের পদার্থ বোঝানো হচ্ছে, সেটা অপশন থাকবে 4টা, আমরা সেটা বুঝে দেখে অ্যান্সার করব। আরেকটা হচ্ছে বলা থাকবে নিচের কোনটি, আমরা বললাম নিচের কোনটি বিস্ফোরক পদার্থ। উদাহরণে এখন অপশনে থাকবে TNT, একটা অপশন আছে কার্বন ডাইঅক্সাইড, একটা অপশনে কি থাকলো সালফার ডাইঅক্সাইড, আর এটা থাকলো কোনোটিই না। আমরা কিন্তু জানি যে TNT হলো বিস্ফোরক পদার্থ। এভাবে আমরা অ্যান্সার করব, অর্থাৎ দুইভাবে কোশ্চেনটা আসছে। আমরা এর পরেরটাতে যাই। পরের চিহ্নটা হচ্ছে আগুনের শিখার মতো। এটা দ্বারা বোঝানো হচ্ছে দাহ্য পদার্থ। কি বোঝানো হচ্ছে? দাহ্য পদার্থ, অর্থাৎ ফ্লেমেবল সাবস্টেন্স, অর্থাৎ সহজেই আগুন ধরবে এমন পদার্থ। এরা হচ্ছে কারা? এরা হচ্ছে অ্যালকোহল, ইথার ইত্যাদি। আচ্ছা, যদি খুব সহজেই আগুন লাগে এরকম পদার্থ অ্যালকোহল, ইথার হয়ে থাকে, তাহলে আমাদের কি উচিত? যে এসব বস্তুকে আগুন এবং তাপ এসব থেকে একটু দূরে রাখা, মোটামুটি একটু ঠান্ডা জায়গায় আমরা এটাকে রাখবো। আচ্ছা, এছাড়াও অ্যারোসলে এই চিহ্নটা আমরা দেখতে পাই। কোথায়? অ্যারোসলে। তাহলে একটা এক্সট্রা উদাহরণ আমরা জেনে রাখবো যে অ্যারোসল হচ্ছে দাহ্য পদার্থ। অ্যারোসলের গায়ে কিন্তু এই চিহ্ন থাকে, যেটা হচ্ছে কি দাহ্য পদার্থ। ওকে, পরের চিহ্নতে আসি। একটা কঙ্কাল আঁকা, এটা হচ্ছে বিষাক্ত পদার্থ, অর্থাৎ টক্সিক সাবস্টেন্সকে ইন্ডিকেট করছে। বিষাক্ত পদার্থ বা টক্সিক সাবস্টেন্স চিহ্নটা দেখতে হবে, কঙ্কাল আঁকা আছে। তাহলে এটা অবশ্যই বিষাক্ত প্রকৃতির। কি করতে হবে? সাবধানে থাকতে হবে। ওকে, এগুলো কি কি? সেটা হচ্ছে বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল। এখন এগুলো এতই ডেঞ্জারাস যে শরীরে পড়লে ক্ষতি হবে। আমরা যদি ভুলে আমাদের শ্বাসের মাধ্যমে নিয়ে নিই তাহলে আমাদের ক্ষতি সাধন হবে।
তাহলে কোনগুলো? এটা হচ্ছে বেনজিন, ক্লোরোবেনজিন এবং মিথানল। এগুলো সবগুলো কি? বিষাক্ত বা টক্সিক সাবস্টেন্স। এরপরে আসি আমরা, একটা ক্রস চিহ্ন দেওয়া আছে, এটা দ্বারা উত্তেজক পদার্থ বোঝায়, অর্থাৎ ইংলিশে ইরিটেন্ট সাবস্টেন্স। উত্তেজক বা ইরিটেন্ট সাবস্টেন্স, এই চিহ্ন দ্বারা এটা বোঝাবে। এখন উদাহরণগুলো হচ্ছে সিমেন্ট ডাস্ট, লঘু অ্যাসিড, ক্ষার, নাইট্রাস অক্সাইড ইত্যাদি। এখন এগুলো আমাদের কোন কোন অঙ্গের ক্ষতি করবে সেটা হচ্ছে এখানে লেখা আছে, ত্বক, চোখ, শ্বাসতন্ত্র ইত্যাদির ক্ষতি সাধন করবে। আমরা এগুলোর জন্য অ্যাপ্রন, সেফটি গগলস, গ্লাভস, মাস্ক সব কিছু ব্যবহার করব। ওকে, একদম আমাদের তারপরে আছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ। একটা মানুষের ছবি আঁকা, এটা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ, অর্থাৎ হেলথ রিস্ক সাবস্টেন্স। এগুলো কি? ত্বকে লাগলে এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে ক্ষতি সাধন হয়, এবং সেক্ষেত্রে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে স্বল্প মেয়াদি হয়, কিছু কিছু ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ক্ষতি সাধন হয়। যেমন অনেক ক্ষেত্রে কিন্তু ক্যান্সারের মতো কঠিন রোগও হতে পারে, অর্থাৎ এটা কিন্তু খুবই মারাত্মক এবং শ্বাসতন্ত্রেরও ক্ষতি সাধন করে। এগুলো হলো বেনজিন, টলুইন, জাইলিন। আমরা যদি একটু খেয়াল করি, বেনজিনটা কিন্তু দুই জায়গায় আমরা পেলাম। একবার পেলাম স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থের ক্ষেত্রে, আরেকবার আমরা কোথায় পেলাম? সেটা হচ্ছে বিষাক্ত পদার্থের ক্ষেত্রে। তাহলে আমাদের কিন্তু বুঝতে হবে যখন বেনজিন আসবে, আমরা অপশন দেখব যে হতে পারে আসলো যে বেনজিন নিচের কোন ধরনের পদার্থ। অপশনে থাকলো বিষাক্ত পদার্থ, উত্তেজক পদার্থ, স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ, এবং থাকলো কি যে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ ও বিষাক্ত পদার্থ। আমাদের অপশন কোনটা হবে? অপশন নাম্বার 4 হবে অ্যান্সার, কারণ দুই ক্ষেত্রে আমরা বেনজিনকে পাচ্ছি। ওকে, তাহলে আমরা এরপরে যাচ্ছি। অনেকের কাছে এটা পাখার মতো চিহ্ন মনে হতে পারে, এটা কি? এটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থকে ইন্ডিকেট করছে, অর্থাৎ রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স। কি? রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স। ওকে, এখন এসব পদার্থ থেকে কি হয়? ক্ষতিকারক রশ্মি বের হয়, যা ক্যান্সারের মতো বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করে, মারাত্মক রোগের সৃষ্টি করে, ঠিক যেমন এর আগে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থগুলো করছিল। এগুলো পদার্থ কিছু উল্লেখ করা আছে, একটা হচ্ছে ইউরেনিয়াম, একটা হচ্ছে রেডিয়াম। এগুলো কিন্তু সবগুলোই তেজস্ক্রিয় পদার্থ, এবং সেটার চিহ্নটা আমরা মনে রাখবো ফ্যানের মতো। ওকে, এরপরে আসি, সেটা হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর এরকম বোঝাচ্ছে। এখানে দেখা যাচ্ছে একটা মরা গাছ, একটা হচ্ছে নদী এবং মরা মাছের ছবিও আছে। এটা হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর এমন বোঝাচ্ছে, অর্থাৎ ডেঞ্জারাস ফর এনভায়রনমেন্ট। এই চিহ্নযুক্ত পদার্থগুলো পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর, এটা আমরা বুঝতেই পারছি ছবি দেখে যে মরা গাছ আছে, মরা মাছ আছে, মানে পরিবেশের অবস্থা একদম যাচ্ছে তাই। এখন এই ক্ষেত্রে দেখা যাবে কি যে আমরা এসব পদার্থ ব্যবহারের পরে যেখানে সেখানে ফেলবো না, একটা নির্দিষ্ট স্থানে অবশ্য রাখতে হবে, এবং এসব পদার্থকে যথাসম্ভব পুনরুদ্ধার করতে হবে, আবার ব্যবহার করার চেষ্টা করতে হবে, যেন পরিবেশের ক্ষতিটা কম হয়, যেন ক্ষতির পরিমাণটা যেন বেশি না হয়। তাহলে আমরা এখন এই পদার্থগুলো আসলে কোনগুলো? সেগুলো হচ্ছে ওই ভারী ধাতুগুলো, লেড, মার্কার। এখন আমরা দাগায় নিব, একটা হচ্ছে লেড আর একটা হচ্ছে মার্কারি। এগুলো হচ্ছে ভারী ধাতু, প্লাস এগুলো হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর সাবস্টেন্স। ওকে, তারপর আমাদের আছে ক্ষত সৃষ্টিকারী। কি আছে? ক্ষত সৃষ্টিকারী, অর্থাৎ যেটাকে ইংলিশে বলা হচ্ছে করোসিভ। ক্ষত সৃষ্টিকারী, দেখা যাচ্ছে যে এখানে একটা টেস্ট টিউব থেকে একটা দ্রব্য পাঠানো হচ্ছে হাতে, কি হচ্ছে? এখানে হচ্ছে ক্ষত সৃষ্টি হচ্ছে, যেটা হচ্ছে এখানে লেখা আছে করোসিভ বা ক্ষত সৃষ্টিকারী। অর্থাৎ এই চিহ্নযুক্ত পদার্থ ত্বকের কোনো জায়গায় লাগলে সেখানে কি হবে? ক্ষত সৃষ্টি হবে। আচ্ছা, সেগুলো হচ্ছে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘন দ্রবণ। এখানে খেয়াল করতে হবে, এখানে কিন্তু ঘন দ্রবণের কথা বলা, অর্থাৎ লঘু দ্রবণটা এত বেশি ক্ষত সৃষ্টিকারী হবে না, কিন্তু ঘন দ্রবণ যেটা সেটা কিন্তু অবশ্যই মারাত্মক। এখন এই যে
এইসব যে পদার্থ এগুলো কিন্তু বিশাল আকারে ক্ষতি সাধন করে থাকে। এজন্য দেখা যায় কি শরীরের ভেতরের অঙ্গেরও ক্ষতি সাধন হয়ে থাকে যখন প্রশ্বাসের সাথে এই পদার্থগুলো গ্রহণ করা হয়। তাহলে আমাদের কিন্তু সাবধান থাকতে হবে যেন আমরা ল্যাবরেটরিতে গেলে অ্যাপ্রন, মাস্ক, তারপর সেফটি গগলস এগুলো ব্যবহার করি। তাহলে কি দেখা যাবে যে আমরা এইসব ব্যাপার থেকে নিজেদেরকে সতর্ক রাখতে পারবো, সাবধান রাখতে পারবো। তাহলে আজকে আমরা এই পার্টে কি জানলাম, যে আমরা কি কি চিহ্ন দেখে বুঝবো যে এই চিহ্নগুলোর পদার্থগুলো কেমন এবং তার উদাহরণ সম্পর্কে জানলাম, এবং একটা ল্যাবরেটরিতে গেলে আমাদের কোন কোন স্টেপ অর্থাৎ কি জিনিস ব্যবহার করতে হবে, কিভাবে থাকলে আমরা এসব ধরনের বিভিন্ন ধরনের ক্ষতিকর ব্যাপার থেকে নিজেদেরকে আগলে রাখতে পারবো সেগুলো আমরা জানলাম, যেরকম কি অ্যাপ্রন, তারপর সেফটি গগলস, তারপর গ্লাভস, তারপর কি ছিল মাস্ক। তাহলে আশা করি আমরা সবাই বুঝতে পারলাম। তাহলে আমরা এখানে শেষ করছি আজকে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।